বেশ গা ছমছমে অন্ধকার। আগেই শঙ্করকে বলেছিলাম এই জায়গাটা মোটেই ভালো নয়। দূরে ঝাউবনের অন্ধকার থেকে যেন একটা চাপা নিঃশ্বাসের গর্জন ভেসে আসছে। আরও দূরের ডক থেকে জাহাজের সাইরেনের আওয়াজও যেন অদ্ভুত উড়ে লাগছে। কেমন থমথমে চারপাশটা, কেন জানি না বেশ ভয় ভয় লাগছে আমার। মনে হচ্ছে যেন এই অন্ধকার সমুদ্রের ঢেউ চিরে এক্ষুনি বেরিয়ে আসবে কোনো বিকট মনস্টার। লাস্ট নাইট হরর স্টেশন 3 AM আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি দেবজ্যোতি আপনাদের জন্য নিয়মিত নিয়ে চলে আসি বেশ কিছু বাছাই করা রোমাঞ্চকর রহস্য ও ভৌতিক গল্প সংকলন। আজ আপনারা শুনবেন সৈকত মুখার্জির কাহিনী মৃত্যুকূপ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের গল্প সৈকত মুখার্জির কাহিনী মৃত্যুকূপ। কাল রাতের ঘটনার পরেও শঙ্করের কোনো ভয় ডর নেই। দেবনাথ আর শঙ্করের জেদেই তিনজন বসে পড়লাম পাশাপাশি। শঙ্করের মোবাইলের ছোট স্ক্রিনে আমরা কিছু MP4 গান শুনছিলাম। একেবারে ঝুঁকে পড়ে এতটাই বিভোর হয়ে গেছি যে আশপাশে কি ঘটছে কোনো কিছুতেই হুঁশ নেই আর। শুধু সমুদ্রের গর্জন কানে আসছে। আরব সাগর থেকে ধেয়ে আসছে হু হু হাওয়া। হঠাৎ কেমন একটা বিশ্রী গন্ধ নাকে এলো। তিনজনেই পাচ্ছিলাম গন্ধটা। এতটাই মশগুল হয়ে পড়েছি ভিডিও দেখাতে যে বিষয়টা এড়িয়ে গেলাম আরও একটা কারণে। সামনেই জেলেদের অনেকগুলো নৌকা আছে। মাছ টাছ মরে পচে গেছে তারই গন্ধ হতে পারে। একটু পরে একটা খসখস আওয়াজ হতেই মনে হলো সেখানে মোবাইলের উপর তিনটে মাথা ঝুঁকে নেই। আরও একজনের উপস্থিতি টের পেলাম। চমকে উঠে পিছু ফিরতেই দেখি একটা কালো কুচকুচে অপার্থিব অবয়ব, চোখগুলো অসম্ভব লাল, ধোঁয়ার মতো মিলিয়ে গেল অন্ধকার ঝাউ গাছগুলোর দিকে। তিনজনেই ভয়ে আঁতকে উঠলাম। এরপর কি হলো কিচ্ছু জানি না। জ্ঞান ফিরতেই বুঝতে পারলাম একজন হোমগার্ড চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। হোমগার্ড জিজ্ঞাসা করল, भूत देखा है क्या? शाम के बाद यहाँ पर कभी भी मत आना। আসলে আমরা বিচের যেখানে বেশি ভিড় সেখান থেকে অনেকটাই দূরে ঝাউবনের সামনে একটু নিরিবিলি খুঁজে বসেছিলাম। সত্যিই ভুল করেছিলাম। অচেনা অজানা জায়গায় এসব জানবার কথাও নয়। ভয় পেয়ে শঙ্কর একটু বেশি জোরেই চেঁচিয়ে ফেলেছিল। মোবাইলে টাইম দেখে বুঝতে পারলাম তখন প্রায় 9টা বেজে গেছে। তড়িঘড়ি বাসায় ফিরতে হবে ভেবেই উঠে রওনা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। বালির উপর দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছি। সি বিচ তখন প্রায় খালি হয়ে গেছে। দু একজন এখানে ওখানে তখনও বসেছিল। আমরা তাদের পাশ কাটিয়ে যাচ্ছি। সেই কালো মূর্তির ভয়টা তখনও পিছু ছাড়েনি। মেন রাস্তায় ওঠার পর তখনও কিছুটা দূরে বাস স্ট্যান্ড। উত্তর কর্ণাটকের জেলা শহর কারবার। মেন রোড থেকে শহর একটু ভিতরের দিকে। আরও খানিকক্ষণ হাঁটলে তবেই বাস স্ট্যান্ড। আজ আর বাস পাবো কিনা জানি না। মেন রাস্তা ধরে হন্তদন্ত হয়ে হাঁটছি সবাই। এমন সময় মনে হলো আমাদের পিছন পিছন কেউ যেন আসছে। মাঝে মাঝে সবাই পিছনে ফিরে তাকাচ্ছি। না, কেউ নেই। একেবারে ফাঁকা রাস্তা। এমনিতেই লোকালিটি খুব কম। 9টা বাজলেই বাস কিংবা দোকানপাট প্রায় বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম একটা অটো আসছে। বাস আর পাবো না ভেবে তিনজনেই অটোতে উঠে বসলাম।
কারবার শহর থেকে একটা ব্রিজ পেরিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে সদাশিবগড় পৌঁছে গেলাম। সদাশিবগড় একটা গঞ্জের মতো ছোট জায়গা হলেও অনেক দোকানপাট আছে, এক প্রকার সমৃদ্ধ অঞ্চল বলা চলে। এখানে আমরা এসেছিলাম একটা কাজের জন্যে, সিদ্ধার্থ গাঁওকর আর শ্রীনিবাস রায়করের সাথে। আমাদের আপাতত থাকার আস্থানা হলো এই শ্রীনিবাসজির বাড়িতেই। ঘরটা বেশ সুন্দর বাংলো বাড়ি টাইপের, দোতলা বারান্দা বাড়ি, টালির চাল আর বাড়ির চারপাশেই বাগান। তবে দেখে মনে হয় বেশ পুরনো আমলের বাড়ি। নিচের তলায় শ্রীনিবাসজি কেবলমাত্র তার স্ত্রী ও এক ছেলে মেয়েকে নিয়ে থাকেন, তাই আমাদের থাকার বন্দোবস্ত দোতলাতেই হলো। প্রথম দিন রাতে শঙ্করের কিছুতেই ঘুম আসছিল না। দেবনাথ তাই শঙ্করের মোবাইলে ভিডিও চালিয়েছিল। আমাদের সাদা কালো মোবাইল, ভিডিও চলে না। আমরা তিনজনেই তাই শঙ্করের মোবাইলে ভিডিও দেখছিলাম। কত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। ঘুমে চোখ আমার জড়িয়ে আসছিল। শঙ্কর ঘুমিয়ে পড়েছে, দেবনাথের হাত থেকে মোবাইলটা খসে পড়েছে। আমি ঘুমের ঘোরে মোবাইলটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। আমার আবার নতুন জায়গায় এলে সহজে ঘুম ধরতে চায় না। তার উপর বাড়িটা বেশ পুরনো, ভেবেই কেমন যেন ভয় ভয় লাগছে। কিছুক্ষণ পর মনে হলো টালির চালে কেউ যেন হেঁটে হেঁটে যাচ্ছে। মনে মনে ভাবলাম বিড়াল টেড়াল হবে হয়তো। কেমন যেন একটা অস্বস্তিতে আর ঘুম আসছিল না। টালির চালের আওয়াজটা যেন আরও বেশি স্পষ্ট হতে লাগলো। না, বিড়াল হতে পারে না, তবে কি বাঁদর বা হনুমান? এমন হাজার প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছে। তারপর হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে গেল। নিশ্চিন্ত মনে আবারও পাশ ফিরে শুলাম। কিছুক্ষণ পর আমার পিলে চমকে উঠল। বাইরে বারান্দায় যেন কেউ পা ঘষে ঘষে পায়চারি করছে। বেশ কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারই মধ্যে কখন ঘুম ধরে গেছে বুঝতে পারিনি। বাস জার্নির ক্লান্তি তো ছিলই। কিছুক্ষণ পর শঙ্কর ঘুমের ঘোরে চেঁচিয়ে উঠল। আমাদের দুজনের ঘুমও ভেঙে গেল। দেবনাথ শঙ্করের পাশেই শুয়েছিল। মাথায় হাত দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে করতে জলের বোতলটা ধরিয়ে দিল শঙ্করকে। এই এই কি হয়েছে তোর? এই জল খাবি? এই নেই নে, জল খা, জল খা, নে জল খা। ঘড়িতে তখন প্রায় 4টে বাজে। এখনো রাতের অন্ধকার বাকি আছে। ভোর হতে এখনো কয়েক ঘন্টা বাকি। ভারতের একেবারে পশ্চিম এলাকায় আছি আমরা। এখানে সকাল প্রায় 1 ঘন্টা পরে হয়। সেই হিসাবে সূর্যও 1 ঘন্টা পরে অস্ত যায়। শঙ্কর বুকে হাত দিয়ে বলল, একটা কালো ছায়ামূর্তি আমার বুকে চেপে বসেছিল, আর নখ দিয়ে এই দেখ, এই দেখ, এই দেখ। বুকে হাত দিয়ে দেখালো শঙ্কর। মোবাইলের আলো জ্বেলে যা দেখলাম তাতে রীতিমতো আমাদের সবার কলিজা ঠান্ডা হয়ে গেল। তার বুকে যেন কেউ নখ দিয়ে চিরে দিয়েছে, ঠিক বিড়ালে যেমন করে চিরে দেয়। শঙ্করের বুকে পরপর 3টে সমান্তরাল রক্তাক্ত লাইন। ঘরে খিল দেওয়া আছে, জানালাও বন্ধ, বিড়াল ঢুকবার কোনো সম্ভাবনা নেই। দেবনাথ উঠে আলো জ্বেলে দিল। আর ঘুম ধরেনি। তারপর এই সব কথা শ্রীনিবাসজিকে বলা হয়নি, কারণ বললে কি ভাববে কে জানে। হয়তো অস্বীকার করবে, বলবে তোদের থাকার ইচ্ছে নেই তাই এই সব বাহানা। তখন আমাদের কাজের দরকার ছিল খুব, তাই আর কিছু বলতে পারিনি। কাজের সেট আপ করতে আরও 2-1 দিন সময় লাগবে, তাই আমরা আজকেও ফাঁকা।
সেই জন্যেই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুরতে এসেছিলাম কারবার বিচে। আসলে এই বীচটার নাম রবীন্দ্রনাথ টেগোর বীচ। কোনো এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আর এই সৈকত দেখে মুগ্ধ হয়ে কবিতা লিখে ফেলেছিলেন। আমিও জানতাম না সেটা। একটা বড় কালো পাথরের ফলকে লেখা দেখে বুঝতে পারলাম। দেবনাথ আর শঙ্করকে ডেকে সেই ফলকটা দেখালাম। তখন বাঙালি হিসেবে সত্যিই গর্ববোধ করলাম। সেই কবে এক মহান বাঙালির পদস্পর্শে ধন্য হয়েছিল এই সৈকত। আজ আমরাও তিনজন হেঁটে যাচ্ছি সেই বেলাভূমি জুড়ে। তারপর সমুদ্রের বড় বড় ঢেউয়ের সামনে বসে তিনজনে মশগুল হয়ে পড়লাম। যা ঘটল, ঘটনাটা এখন ভাবলেই বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। আমরা অটোর ভিতর বসে আছি, তিনজনের কারো মুখে কোনো কথা নেই। একটা আকস্মিক ভয় যেন ছেয়ে আছে আমাদের মধ্যে। একবার ঝাউবনের দিকে মুখ ফিরিয়ে দেখলাম। সেখানে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দুটো চোখ যেন এখনো আমাদের পিছু নেওয়ার জন্য ছুটে আসছে। ভয়ে আমি মুখ ফিরিয়ে নিলাম। একটা দীর্ঘ ব্রিজ পেরিয়ে দুটো অল্প উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে প্রায় মিনিট 15 পর আমরা পৌঁছে গেলাম সদাশিবগড়। অটোওয়ালা মেন রোডে নামিয়ে চলে গেল। রাত অনেক হয়েছে, কিন্তু খাবো কি? অবশ্য যেই থেকে এসেছি হোটেলেই খাচ্ছি। বাসায় যাবার আগে মেন রোডের সামনে যে ধাবাটা আছে সেখানে ঢুকে মাছ ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, এখানে বাঙালিদের মতো মাছ ভাতটাই প্রায় সবার প্রিয়, তাই পেয়েও গেলাম। যদিও বাঙালিদের মতো রান্না না হলেও খেতে অসুবিধা হলো না। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা হাঁটা দিলাম। তখন রাত প্রায় 10টা। তখনও অনেকগুলো দোকানপাট খোলা আছে। একটা ছোট চার্চের কাছাকাছি এসে দেবনাথ বলল, এই চার্চের সামনে ভূত কিচ্ছু করতে পারে না, জানিস? শঙ্কর ওকে থামিয়ে দিয়ে বলল, এই কথা, সব ফালতু কথা। বাজারটা পেরিয়ে সরু রাস্তা ধরলাম। রাস্তাটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারকে কে না ভয় পায়। বেশ গা ছমছম করছে। কাছে দূরে ঘর বাড়িগুলো থেকে টিমটিমে আলো জ্বলতে দেখা যাচ্ছে। হঠাৎ করেই কেন জানি না মনে হলো কেউ যেন আমাদের সাথে সাথেই হাঁটছে। তার পায়ের গটগট শব্দ কানে আসতেই ভয়ে সারা শরীর কেঁপে উঠল। সম্ভবত ওরাও টের পেয়েছে সে ব্যাপারে। প্রায় চলেই এসেছি বাসায়। একটু সাহস এলো প্রাণে। তখনও শ্রীনিবাসজিরা জেগেছিল। শ্রীনিবাসজি খাওয়ার কথা জিজ্ঞাসা করাতে আমরা জানিয়ে দিলাম যে আমরা বাইরে থেকে খেয়ে এসেছি। সেদিন রাতে তিনজনেই স্থির করলাম কালই চলে যাব। এমন কাজের দরকার নেই। একটু ভালো ইনকাম করতে চেয়ে শেষে আমাদের না কোনো ক্ষতি হয়ে যায়। এইভাবে ভয়ে ভয়ে থাকার কোনো মানে নেই। তিনজনেই বেশ ভয়ে ভয়ে আছি। ভাবলাম আলো জ্বালিয়ে ঘুমাবো, কিন্তু শঙ্করের আবার আলো জ্বললে ঘুম আসে না। দেবনাথ শঙ্করের উপর একটু বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, আজ তাহলে জেগেই কাটাবো, দেখি কোথায় ভূত। তারপর ঘুমিয়েই পড়েছিলাম। শঙ্কর আবারও মাঝরাতে চেঁচিয়ে উঠল। যথারীতি আমাদেরও ঘুম ভেঙে গেল। আলো জ্বালতেই একটা কালো ছায়া যেন বন্ধ দরজা ভেদ করে পালিয়ে গেল। সেই একই ব্যাপার, শঙ্করের বুকে আবারও 3টে আঁচড়ানো দাগ। খুব হাঁপাচ্ছে শঙ্কর। দেবনাথ শঙ্করকে জল এনে দিল। প্রায় কেঁদে ফেলার মতো করে শঙ্কর বলল, কখন একবার সকালটা হবে,
কি ভুলটা যে করেছি এখানে এসে। তারপর বাকিটা রাত জেগেই কাটাতে হলো। সকালে শঙ্করের মোবাইলটা প্রথমে খুঁজেই পাওয়া যায়নি। তারপর দেখা গেল বারান্দার এক কোণে পড়ে আছে। বেশ রহস্যজনক ব্যাপার। দেবনাথ বলল, তুই ভুল করে এখানে রেখেছিস হয়তো। যাই হোক, সকালে শ্রীনিবাসজির সাথে কথা হলো। আমরা চলে যাব, আর থাকতে চাই না। সব অদ্ভুতুড়ে ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বলে চলল শঙ্কর। তার বুক খুলে দেখালো সেই চেরা দাগ। সব বুঝে শ্রীনিবাসজি বলল, সে ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো। বেলা 10টা নাগাদ একটা বাস আছে হুগলি যাবার, তারপর সেই 5টা নাগাদ। হুগলিতে আমাদের আত্মীয় পরিজন চেনা জানা লোক আছে। এত তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয়, তাই বিকেল 5টার সময় বেরোবো ঠিক করলাম। হাতে এখনও অগাধ টাইম, তাই আশপাশটা একটু ঘুরে দেখবো ভাবলাম। ঘরে তো একদম থাকতে ইচ্ছে করছে না, তাই অগত্যা বেরিয়ে পড়লাম। কিন্তু খুব বেশি দূর যেতে সাহসে কুলালো না। এমনিতেই এই দুদিনে যা ঘটছে ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়। তাই মার্কেটের আশেপাশে ঘুরতে থাকলাম কিছুটা সময় কাটানোর মতো। এলাকাটা বালি মাটি আর ঘন ঘন কাজু বাগানে ভর্তি। দেখতে দেখতে বেলা পড়ে এলো। আবার সেই মেন রোডের ধারে সেই ধাবায় ভাত খেয়ে নিলাম। তখন প্রায় দুপুর 1টা-1:30 হবে। বাসায় ফিরে কাউকে দেখতে পেলাম না। সম্ভবত শ্রীনিবাসজিরা কোথাও গেছেন সবাই মিলে। আমরা আর ওপরে উঠলাম না, বাড়ির সামনেই ঘোরাঘুরি করতে থাকলাম। কি মন গেল, শঙ্কর বলল, এই চল পেছনের দিকে একটু ঘুরে আসি। দেবনাথ বাধা দিয়ে বলল, এই কি আছে পিছনে? কিছুই তো নেই, শুধু ঝোপঝাড়ের মধ্যে গিয়ে কি করব? তবুও হাতে এখনো ঘন্টা 2-2.5 আছে। এসে দেখলাম পেছনে কয়েকটা আম গাছ আর কয়েকটা কাজু গাছ শুকনো ঘাসে ভরে আছে। আর পুরো এলাকাটা লম্বা লম্বা ঘাস আর লম্বা লম্বা কয়েকটা গাছে ভরা। গা হাত পা কেমন শিরশির করে উঠল আমার। মনে হচ্ছে বহুদিন কোনো যত্ন নেই বাগানটার। একটা কুয়ো আছে দেখলাম, তবে বহুদিন সেটাও মনে হয় ব্যবহার করা হয়নি। এই নির্জন দুপুরে বেশ গা ছমছমে পরিবেশ, তবুও কৌতূহলী মন। সাহস করে কুয়োর দিকে এগিয়ে গেলাম আমরা সবাই। উঁকি দিয়ে দেখলাম কয়েকটা মাগুর মাছ আর কয়েকটা ছোট সাইজের কচ্ছপ চড়ছে। বুঝলাম কুয়োর জল পরিষ্কার রাখার জন্যে কিছু জিওল মাছ ছেড়ে রাখা হয়েছে, যাতে অতি গ্রীষ্মের সময় জলের অভাব হলে এই কুয়োর জল বাড়ির লোক ব্যবহার করতে পারে। আমরা কুয়োর মধ্যে প্রায় ঝুঁকেই দেখছিলাম ভিতরটা। দেবনাথ বলল, এই কচ্ছপের ঘাড়ে ছোট ছোট লোম গজিয়েছে দেখ। আমি বললাম, আরে লোম নয় রে বাবা, শ্যাওলা গজিয়েছে। এমন সময় শঙ্করের মোবাইলটা বেজে উঠল। ঠিক তখনই যেন আমাদের পেছন থেকে কালো মতো একটা ছায়া সরে গেল। অমনি শঙ্করের হাত থেকে মোবাইলটা কুয়োর অতল জলে ছিটকে তলিয়ে গেল। তিনজনেই একটা বিদ্যুতের শক লাগার মতো চমকে উঠলাম। যে ভয়টা দিনের আলোতে কেটে গিয়েছিল, সেই ভয়টা আবার জেগে উঠল। দিনের আলোতেও যে ভৌতিক কাণ্ড ঘটতে পারে তা আমাদের ধারণার বাইরে। পরিষ্কার দেখতে পেয়েছি কালো মতো একটা ছায়া, অবিকল মানুষের মতো হলেও সেটা যে অপার্থিব কিছু বুঝতে দেরি হলো না। দেবনাথ বোধহয় একটু বেশি ভয় পেয়েছে। সাবধান করতে করতে পালিয়ে গেল সেখান থেকে। এখানে কিছু একটা গন্ডগোল আছে ভাই। ভাই চলে আয়, ভাই ভাই আমি চললাম, চলে আয়। এদিকে শঙ্কর মোবাইলের মায়ায় হাহুতাশ করছে।
একবার উঁকি মারছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, পালিয়ে চল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তারপর এগিয়ে গিয়ে কুয়োর জলের দিকে একবার তাকালাম। যা দেখলাম তাতে আমার সারা শরীর দিনের আলোতেও হিম হয়ে গেল। দেখলাম একটা মানুষের মরা দেহ কুয়োর জলে ভেসে উঠেছে। দেখে মনে হচ্ছিল যেন পচে গেছে, কিন্তু তার মুখটা ছিল অসম্ভব কালো। আর হঠাৎ করেই চোখ মেলে তাকালো আমার দিকে। সে চোখ মানুষের মতো নয়, একেবারে রক্তাভ লাল। ভয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত বিদ্যুৎ খেলে গেল। সারা শরীর অসাড় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চোখের পাতা ফেলতে পারছিলাম না। নড়বার মতো কোনো ক্ষমতা ছিল না আমার। পা দুটো যেন মাটির একেবারে ভিতরে গেড়ে গেছে। কিছুক্ষণ পর দেবনাথ এসে আমাদেরকে সেখান থেকে টেনে নিয়ে গেল। আমরা আর শ্রীনিবাসজির জন্য অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। মেন রোডের ধারে দাঁড়িয়ে আছি বাসের জন্যে। হঠাৎ দেখি শ্রীনিবাসজি একটা পুরনো অ্যাম্বাসাডর নিয়ে এসে দাঁড়ালেন আমাদের সামনে। আমরা তিনজনেই গাড়িতে উঠে বসলাম। আজ দুপুরের ঘটনাটা বলতেই শ্রীনিবাসজি বলল, কিছুদিন তো হলো এই ঘরটা কিনে এসেছি। আমার আসল বাড়ি তো গোয়ান মাদগাঁওয়ে। ভেবেছিলাম এমন শান্তিপূর্ণ এলাকায় এসে ছোটোখাটো একটা ব্যবসা করে সেটেল হয়ে যাব। এখানে এসে তো বেশ ভালোই ছিলাম, কিন্তু এই কয়েকদিন আগে আমার স্ত্রীও নাকি তোমাদের মতো এইরকম অনেক কিছু নাকি দেখতে পাচ্ছিল। ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে এরম করে থাকা তো সম্ভব নয়। কখন কি হয় কে বলতে পারে। পাশাপাশি লোকের মুখেও শুনেছি এই বাড়িতে যে থাকতো তার এক ছেলে নতুন মোবাইল কিনে দেওয়ার বায়না ধরে, কিন্তু পড়াশোনার ক্ষতি হবে বলে ভদ্রলোক মোবাইল কিনে না দেওয়াতে বাড়ির পিছনে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বাচ্চা ছেলেটা। হতে পারে তারই আত্মা এইভাবে ঘোরাফেরা করে। তাই আমিও স্থির করে নিয়েছি আমিও আর এখানে থাকবো না, চলে যাব খুব তাড়াতাড়ি। উঁচু পাহাড়ের খাদের উপর দিয়ে আমাদের বাস ছুটে চলেছে। আমি জানালা দিয়ে সবুজ জঙ্গল আর ধোঁয়াশাময় নীলাভ পাহাড়ের দিকে তাকিয়ে আছি। দেবনাথের মুখে নিশ্চিন্ত ভাব ফুটে উঠেছে, আর শঙ্করের চোখে মুখে তখনও মোবাইল হারানোর শোক। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম গল্প নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে থাকা অল অপশানে ক্লিক করে দেবেন। নিজে তো শুনছেনই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও জানান আমাদের গল্পের কথা, যাতে তারাও উপভোগ করতে পারে আমাদের প্রতিটি গল্প। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন গল্পে। ততক্ষণ স্টে টিউনড অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।